বিজেপির অন্যতম পোস্টার গার্ল, হ্যাঁ বয়স তার যাই হোক না কেন, তিনি পোস্টার গার্ল শব্দটি তার ক্ষেত্রে ইউজ করা যায়। কখনো ইলামবাজারে কর্মীরা মার খাচ্ছেন, তিনি ছুটে যান। কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে এ রাজ্যে বিজেপিকে এগিয়ে নিয়ে জন্য তাকে নেতৃত্ব দিতে বলেন। সেই রূপা গাঙ্গুলি এবার বিধানসভায় প্রার্থী। আর কোথায় না, সোনারপুর দক্ষিণে, যেখানে তারকা যুদ্ধ। তৃণমূলের অরুন্ধতী মৈত্র, মানে যাকে সবাই লাভলি মৈত্র নামে চেনেন, সেই লাভলি মৈত্রর বিরুদ্ধে বিজেপির তারকা প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। রূপাদি, প্রথমেই অভিনন্দন প্রার্থী হওয়ার জন্য। থ্যাংক ইউ। কখন জানতে পারলেন যে আপনি প্রার্থী হচ্ছেন? টিভিতে। আচ্ছা, আগে জানতেন না? কোনো আভাস পান? না, আমি মানে কনফার্ম কিছু জানতাম না। আমাকে জিজ্ঞাসা করা ছিল লড়বো কি না, আমি দেখলাম যে আপনারা বললে তো এটাই। আপনি যে ইলামবাজার বলছিলেন না, আমার মনে পড়ে যাচ্ছিল। আপনাদের পুরনো ফুটেজ পেলে বার করে দেখবেন। তখন কর্পোরেশনের ইলেকশন 2015 সালে যখন আমি জয়েন করেছি, তখন আমাদের এখানে টালিগঞ্জে একটা নতুন থানা হয়েছিল। তো সেখানে আমাদের বিজয়গড়ের কাছে একজন কার্যকর্তাদেরকে খুব ঝামেলা করা হচ্ছিল। তো একটা পুজো টুজো কিছু একটা ছিল আর কি ওখানে লোকাল, তো মেলা টেলা কিছু ছিল। তো তখন আপনাদের অ্যাকচুয়ালি আপনাদের জার্নালিস্টরা গিয়ে আমাকে মানে সাহস দিল, বাঁচালো। আমি তো মাঝরাতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। তারপর আমি শুধু বললাম যে এরকম আমি বেরোচ্ছি, আমি জানি না কি হবে, দেখি। থানায় যাচ্ছি। তো ওরা ছিল ওদের ওদের জন্য, মানে আপনার মানে চ্যানেলের লোকেদের জন্য, প্রেসের জন্য আমাকে থানা পুলিশে কোনো ঝামেলা করলো না। ছেলেটাকেও ছেড়ে দিল, আমাকেও মারধর করলো না, ভয় কিছু করলো না। কিন্তু এরকম অনেক ঘটনা আছে যেখানে মানুষ অনেক বিপর্যস্ত হয়েছে পশ্চিমবঙ্গে নানানভাবে, অন্য বিরোধী দল করি বলে। তো সেখানে মানুষের পাশে দাঁড়ানোটা একটা কাজ বলেই আমি মনে করি। সোনারপুর দক্ষিণ, যেখানে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী লাভলি মৈত্র, তিনি কখনো তার দলের সুপ্রিমোর কাছে টিকিট পান না বলে কান্নায় ভেঙে পড়েন, কখনো তিনি আরজি করে ডাক্তারদের বুচার বলেন, কখনো তিনি দলীয় কর্মীদের বলেন যে যতক্ষণ সরকার আছে ততক্ষণই কিন্তু কামাতে পারবে, কখনো তার বিরুদ্ধে বয়স নিয়ে অভিযোগ আসে। এই যে নানা রকম, এবং সর্বোপরি এই কয়েকদিন আগেও দেখা গিয়েছে যে এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলে, এগুলোই কি এই ভোটে বিজেপি এবং আপনার কাছে সোনারপুর দক্ষিণে কি তুরুপের তাস হতে চলেছে? এখন রাজনীতি তো কোনো তুরুপের তাস টাস নয়। রাজনীতি তো ক্ষমতার লড়াইও নয়। রাজনীতি বেসিক্যালি মানুষের একটু ভালো থাকার সাধারণ নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাপনাকে ঠিক করা, সেটা হচ্ছে রাজনীতি। এবার কে মহিলা কে পুরুষ ক্যান্ডিডেট তার সম্বন্ধে আমি মানে কিছুই বলতে চাই না, কারণ আমরা তিনজনই ওই ক্ষেত্রে আছি যারা বাম দল থেকেও একজন মহিলাকেই দেওয়া হয়েছে। ফলে একজন মহিলার সম্বন্ধে আমি তাকে তার কষ্ট হয় এমন কোনো কথা আমি বলতে চাই না। আমাদের পেছনে আমাদের সঙ্গে কারা আছেন, আমার রাজনৈতিক দল, আমার রাজনৈতিক পতাকা, আমার নেতৃত্ব, তাদের উপর ভরসা করেই মানুষ আমাকে ভোট দেবে। ওখানে যারা মানে যেই দাঁড়াক না কেন, মানুষ ওখানে এটা ঠিক কথা যে অ্যাসেম্বলিতে একটু মানুষ এমন একজনকে খোঁজে যাকে পাওয়া যাবে, মানে একটু যাকে পাওয়া যাবে, সেটা সেই সুযোগটা আমার আছে। কারণ ওখানে আমার বাড়ি আছে 30 বছর ধরে। তো সেটা আমার বাবা মা থেকেছে ওখানে, তো সেটা একটা সুবিধে। কিন্তু ওনার সম্বন্ধে আমি কিছু ব্যক্তিগত, আমি যা যা আপনি বললেন সব কটা তথ্যই আমার কাছে আছে, কিন্তু আমি শুভেচ্ছা জানাবো। কিন্তু আমি জানি পশ্চিমবঙ্গের মানুষ এখন একটা পরিবর্তন চাইছে এবং সেটা তারা বিজেপিকেই চাইছে। আপনি যেটা বলছিলেন যে আপনার ওখানে বাড়ি, আপনার স্বর্গত পিতা এবং মাতা তারা ওখানে থাকতেন, এবং তাহলে আপনি জানেন এবং আপনি চান যে মানুষ ভালো থাকুক, আপনি সেটাও বলছেন। এবং একই সঙ্গে সোনারপুর দক্ষিণের মানুষ কিন্তু, এবং সেখানকার গ্রাম পঞ্চায়েতগুলো একাধিক দুর্নীতি নিয়ে সরব সাধারণ মানুষ, সেক্ষেত্রে কি বলবেন?
খুব অনেকগুলো সমস্যা ওখানে, অনেকগুলো দুর্নীতি সমস্যা, রাস্তাঘাট সমস্যা, ড্রেন সমস্যা, স্বাস্থ্যকেন্দ্র সমস্যা, অনেকগুলো সমস্যা। আমি ওখানে অনেক বছর, আমরা তো উদ্বাস্তু, মানে ওই আর কি বাংলাদেশের লোক, আমরা বাবা মা, তো আমাদের তো মাথা গোজার কোনো জায়গা ছিল না। আমি রোজগার করার পর প্রথম ওখানেই বাড়ি কিনেছিলাম, 30 বছর হয়ে গেছে। তো ওখানে আমার যাতায়াতের অভ্যেস আছে। তাছাড়া তারপরে যে এই রাজনীতিতে ঢোকার পরে কার্যকর্তাদের সঙ্গে বহু আন্দোলনে, মানে ওখানে ওসব জায়গায় আরো বড় বড় কতগুলো সমস্যা আছে। ওখানে খুব বাজি ফ্যাক্টরি আছে এবং তাতে প্রচুর বাচ্চা মারা যায়, বারবার ব্লাস্ট হয়, আর তাতে ওই বাচ্চাগুলোকে চাকরির কাজ দেয়। আর আসলে কাজ নেই না, প্রবলেম হয়ে গেছে কোনো, মানে এত হাজার হাজার কোম্পানি যখন চলে যায় এই রাজ্যটা থেকে, তখন মানুষের কাছে তো কোনো কাজ থাকে না। এবার বেসিক্যালি যখন কোনো কাজ থাকে না, তখন রাজনীতিটা একটা অর্থোপার্জনের জায়গা হয়ে যায়। এবার যেই মুহূর্তে আপনি রাজনীতির কন্ট্রাক্ট থেকেই আপনার ঘর চলবে, রাজনীতির নেতাদের সঙ্গে ওঠা বসা করলেই আপনার ঘর বার, আপনার বাচ্চাটা খেতে পাবে, আপনার মানে স্ত্রীর কোনো সমস্যা হলে আপনি কিছু মানে আর্থিক সাহায্য পেতে পারবেন। চাকরি বাকরি করলে মানুষ একটা ব্যাংক লোন চাইতে পারে, কিন্তু রাজনীতি থেকে রোজগার করার সে তো ব্যাংক লোনও পাবে না, কি বেসিসে পাবে, তাই না? তো এই সব বেসিক কারণের জন্য পশ্চিমবঙ্গে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, যেখানে রাজনীতির উপর ভরসা করে আছে বলে দুর্নীতিও বাড়ছে। কারণ সবাই ভাবছে আমি একটু বেশি খাই, ও কেন অত টাকা খাচ্ছে, আমি বেশি আরো বেশি খাই। এবার সেটা করতে করতে কি হলো, রাস্তাঘাটে দুর্দশা থাকছে, কন্ট্রাক্টররা মাথায় হাত দিয়ে বসে থাকছে। তারা ভাবছে আমি কি দিয়ে রাস্তা বানাবো, আমি যেটা রাস্তাটা বানাবো আমি কি দিয়ে বানাবো, আমাকে তো আর কিছু দেয়নি, স্টোন চিপ ফেলার মতন পয়সাটুকু নেই। সেও তো বেচারা তার কর্মচারীদের দেবে, তবে না সে নিজে 2 টাকা রাখবে, তবে না সেটা রাস্তা বানাবার কাজ নেবে। এইগুলো বড় সমস্যা তো হয়ে গেছে একদম। তো আপনি দীর্ঘদিন ধরে আপনার যে ফ্রেটার্নিটি, অর্থাৎ অভিনেত্রী এবং তার কলাকুশলী, মানে শিল্পী এবং তার কলাকুশলীদের যে কাজ না পাওয়া, তাই নিয়ে আপনি সরব দীর্ঘদিন ধরে। লাভলি দেবী, তিনিও দীর্ঘদিন ধরে ওখানে আপনার একই ফ্রেটার্নিটির লোক, কিন্তু সেক্ষেত্রে শিরা এখনও কিন্তু প্রতিবাদের সুর, কখনো দেব বলছেন তৃণমূলের মধ্যে থেকে। আপনার ফ্রেটার্নিটি কি এক্ষেত্রে আপনি পাশে পাবেন সেই সোনারপুরের লড়াইতে? দেখুন, একটা ফ্রেটার্নিটি, যেটা আমার ফিল্ম ফ্রেটার্নিটি, তারা আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যেখানে সবাইকে এত সরব হতে হচ্ছে, এত কথার আদান প্রদান হচ্ছে, একে ব্যান করে দেওয়া হচ্ছে, তাকে কাজে দেবে না, এত কিছু চলছে, যে এটা কেন হয়? এই অবস্থায় এসে পৌঁছলো আজকে। মানে সিনেমার সংখ্যা, ওটিটি প্ল্যাটফর্মের সংখ্যা, মানে ওটিটির প্রোডাকশনের সংখ্যা, টেলিভিশনের সিরিজের সংখ্যা নামতে নামতে কমতে কমতে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে অর্ধেক শিল্পীরা বা টেকনিশিয়ানরাও কাজ পাচ্ছে না, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, কাজ যখন একটা পুরো পশ্চিমবঙ্গ রাজ্যটাই ইন্ডাস্ট্রি নেই বলে ধসে পড়ছে, সেখানে একটা সামগ্রিকভাবে আর্থিক সংকট দেখা দিয়েছে। এবং আর্থিক সংকটের প্রবলেম যেটা হচ্ছে, আরেকটা বড় সমস্যা হচ্ছে যে আর্থিক সংকট লোকে দেখতে পাচ্ছে, তার সঙ্গে দেখছে যে নেতা নেত্রীদের পকেটে প্রচুর টাকা, তাদের জানলা দরজা বাড়ি বাথরুম সব জায়গা থেকে, খাটের তলা থেকে টাকা বেরোয়। তো তাতে মানুষের বিভ্রান্তি আরো বেশি বেড়ে যাচ্ছে। তো একটা ইন্ডাস্ট্রি একা একা ধসেনি, ফিল্ম ফ্রেটার্নিটি একা একা ধসেনি, ফিল্ম ফ্রেটার্নিটির সঙ্গে সমস্ত ইন্ডাস্ট্রি ধসেছে। তো এরকম এতগুলো ইস্যু আপনার সামনে, যেগুলো বলা যেতে পারে আপনার কাছে, আপনার ভোটের প্রচারে সরণিতে অনেকগুলো সুইট স্পট, এই সব সুইট স্পটের মাঝে আমি আপনাকে একটু পরিসংখ্যানটা মনে করিয়ে দেব। গত বছর লাভলি দেবী 1,09,000 মতো ভোট পেয়েছিলেন, বিজেপির প্রার্থী অঞ্জনা বসু তিনি 83,000 মতো ভোট পেয়েছিলেন। ব্যবধানটা ছিল 26,000-এর কাছাকাছি, যেখানে বামেরা 31,000 ভোট কেটে নিয়েছিল। এইবার বিজেপির তরফে হেভিওয়েট প্রার্থী রূপা গাঙ্গুলি, এই 26,000-এর যে মার্জিন, বামেদের ভোট কাটার ফ্যাক্টর এবং সঙ্গে আবার এসআইআর, এই ত্রিভুজের মাঝে আপনি কি নিজের জয়ের শিখরটা দেখতে পাচ্ছেন? দেখুন, আমি আমার তরফ থেকে চেষ্টা করব, কারণ আমি রাজনীতিতে এসেছি না নিজের জন্য কিছু পাওয়ার জন্য তো আসিনি। আমরা তো, মানে আমি ব্যক্তিগতভাবে
আমার বাবা মা বহু বছর বাংলাদেশে ছিলেন, বাবা আর কি। তারপরে মা এখানে ছিলেন। তারপরে একটু আমি বড় হতেই আমার হস্টেলে দিয়ে দেওয়া হয়, কারণ মা বাবার কাছে চলে যেতে বাধ্য হয়। মানে অসুস্থ বাবা হয়ে গেছিলেন, ওখানকার সব চলে গেছিল, বাড়িঘর তো ছিলই না, চাকরি বাকরি মানে একটা ফ্যাক্টরিতে চাকরি করতো, সেখান থেকে তাড়িয়ে দিচ্ছিল, পুরোহিতগিরি করে বাবার জীবন চলতো, ওইটাই রোজগার, ওটাই সম্বল ছিল। আর মা সায়া ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে। আমার জীবনটা অত্যন্ত একটা ছাপোষা ভাবে তৈরি হওয়া, বাসের ট্রামে ঝুলে, মানে পাদানি দিয়ে ঝুলে ঝুলে আমি যাতায়াত করেছি বছর পর বছর। আমার কাছে না রাজনীতি, তারপর আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়েছি, রোজগার করেছি, ঈশ্বর মা কালী সহায় হয়েছেন, তাই জন্য আমি একটা এমন কাজে ঢুকতে পেরেছি যেখানে আমি কাজ শিখতে পেরেছি, রোজগার করতে পেরেছি, বাবা মার জন্য বাড়ি কিনতে পেরেছি, নিজের জীবনটাকে একটা স্টেবিলাইজ করতে পেরেছি ওই রকম দুর্দশা থেকে। একবেলা ভাত খেয়ে যারা বড় হয় না, তাদের মধ্যে না ওই, আমার মধ্যে অন্তত আমি বলতে পারি, আমার মধ্যে কোনো লালসা, কোনো ইচ্ছা আলাদা করে কোনো কিছু নেই। আজ আমার বিশ্বাস করুন, আজ আমার না, আমি রাজনীতি আমার হাসি চিনিয়ে নিয়েছে। আমার মানুষের কষ্ট দুঃখ দেখলে আমি থাকতে পারি না, এত কষ্ট হয়, এত কষ্ট হয় যে আমি মানে আমার বন্ধুরা বলে তুই রাজনীতি কেন করতে এসছিস, তোকে তুই রাজনীতি করলে কি করে হবে, তুই তো ভ্যাবে করে কেঁদে ফেলবি লোকের দুঃখ দেখে। আপনি আমাকে একটা, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি জয়ের কথা বলছেন, আপনি আমি কি নিরিখে কত এসআইআরে কাটলো, কার কত ভোট, এসব তো অঙ্ক পরিসংখ্যান, এসব তো অনেক পরে আসছে। হার জিতের লড়াই সেটা অনেক পরে আসছে। প্রথমে আপনি আমাকে একটা উত্তর দিন যে আজ মানে ভোট মানে অ্যানাউন্সমেন্ট হতে না হতে একটা ছেলেকে, যে দলেরই হোক না কেন, তাকে দুটো হাত কিরতে দিয়ে ফেলে রাখলো। হোয়াট ডু ইউ সে অ্যাবাউট দ্যাট? ও কোন কনস্টিটিউয়েন্সি সেটা ইম্পর্টেন্ট নয়, ও কোন দলে সেটাও ইম্পর্টেন্ট নয়। প্রশ্ন হচ্ছে এটা কতদিন চলবে পশ্চিমবঙ্গে? আপনি বলুন তো। মানুষ কি এই জন্য জন্মগ্রহণ করে? মানুষ কি তার ছেলে মেয়েদের এই জন্য জন্ম দেয় যে সেগুলো কটা গুন্ডা তৈরি করবে? কেউ চায়, কোনো দিন কোনো বাবা মা চায় না যে তার সন্তান, তার ছেলেগুলো গুন্ডা হোক। আই ক্যান বেট অন ইট। আপনি এত ধরনের সমস্যার কথা আপনি বলছেন, যে জিনিসগুলো একদম বাস্তব এবং আপনার হৃদয় কেঁদে উঠছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে তৃণমূল 250-র বেশি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে। আপনি কি বিশ্বাস করেন এটা? দেখুন, ওরা বড় বড় রাজনৈতিক লোকজন, ওদের এরকম বক্তব্য রাখতে হয়, ইটস ওকে। ওনাকে দেখে বোঝা যায় যে উনি খুবই চিন্তায় আছেন। তো ওনার অনেক বয়স হয়েছে, আমি ওনার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে বলব যে উনি অনেক রকম কথা বলেন, যে কথাগুলো খুবই হাস্যাস্পদ, ঠিক নয়। উনি মানুষকে বলেন যে একটা কমিউনিটি আছে, 1 সেকেন্ডের মধ্যে বুঝিয়ে দেবে তোমাদেরকে। এই ধরনের কথা, এই ধরনের মানুষের যে মানসিকতা তৈরি হওয়া পশ্চিমবঙ্গে, এটা কি সুস্থতার লক্ষণ? এটা কি সুস্থতার লক্ষণ? উনি এবার ছুটি করবেন, খুব সসম্মানেই ওনাকে রাখা হবে, খুব সসম্মানে ওনাকে রাখা হবে, সুস্থ রাখার ব্যবস্থা করা হবে খুব যত্নের সহকারে। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে উনি সরকারে আসার পরে, দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে, সিপিএম সরকারের গঠিত সমস্ত ফলকগুলো ভেঙে দিয়েছিলেন, অন্যায় করেছিলেন। ওনার তৈরি করা যে কাজটা উনি করেছেন, সত্যিকারের যে কাজটা উনি করেছেন, ওনার তো সেই ফলকটা ভাঙবে না বিজেপি। উনি যে বাড়িটায় থাকেন, সে বাড়িটার মধ্যে গেরুয়া রং করে দিয়ে আসবে না বিজেপি। আমি, যদি কেউ করতে চেষ্টা করে, আমি বাধা হয়ে দাঁড়াবো, ব্যক্তিগত রূপা গাঙ্গুলি বাধা হয়ে দাঁড়াবে। প্রশ্ন হচ্ছে একজন ব্যক্তি, তার মানুষ, তার মানবিক সত্তা, তার রাজনৈতিক অভিজ্ঞতা, তার সম্মান তাকে দিতেই হবে, তিনি যে দলেরই হোক না কেন। কিন্তু উনি যা যা করেছেন,
তার পুনরাবৃত্তি বিজেপি সরকারের দায়িত্বে এলে হবে না। উনি যেভাবে ওনার দলের লোকেরা যেভাবে ধরে ধরে যারা বিজেপিতে ভোট দিয়েছিল তাদেরকে মেরেছিলেন, এই যারা এবার টিএমসিতে ভোট দেবে এবং হারবে তাদেরকে আমরা ধরে ধরে মারব না। এটা বুঝতে দিতে হবে মানুষকে যে এই মার ধরে রাজনীতি একমাত্র পশ্চিমবঙ্গে চলে, আর কোথাও এই দেশে চলে না। দিস হ্যাজ টু স্টপ, দিস হ্যাজ টু স্টপ। আপনি দীর্ঘদিন মহিলা মোর্চার দায়িত্ব সামলেছেন। রাজ্যের মহিলারা তারা বিভিন্ন জায়গা থেকে তাদের নিজেকে রক্ষা করার বা তাদের রক্ষা করার একটা আরতি বাতাসে ভেসে বেড়াচ্ছে দীর্ঘদিন ধরে। সেক্ষেত্রে মহিলা ভোটাররাই কি এক্ষেত্রে আপনার পাশে থাকবে নাকি লাভলি দেবীর পাশে থাকবেন, কি বলবেন? দেখুন, আমি গিয়ে কথা বললে বুঝতে পারবো। আমার ধারণা মানুষ আজকে বিজেপির পাশে আছে, মানুষ আজকে বিজেপির পাশে আছে। অনেক ধন্যবাদ রূপাদি। অর্থাৎ রূপা গঙ্গোপাধ্যায় তিনি সোনারপুর দক্ষিণে টিকিট পাওয়ার পরেই তিনি কিন্তু ভবিষ্যৎ বলে দিচ্ছেন। তিনি বলছেন রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছুটি হবে এবং সেটা সসম্মানেই হবে এবার, আর মানুষ বিজেপির পাশে আছেন। ক্যামেরায় কমল জানার সঙ্গে দেবাঞ্জন, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।